এবারের পর্বে আমরা পড়ব বাংলা ব্যাকরণের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে, যে পরিচ্ছেদের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণী। চলো আমরা পড়া স্টার্ট করি। বাংলা ব্যাকরণ বা ব্যাকরণ কি আসলে? ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে। তাহলে ভাষার স্বরূপ এবং প্রকৃতি আলোচনা করা হয় কোথায়? ব্যাকরণে। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা হচ্ছে ব্যাকরণের কাজ। তাহলে ব্যাকরণের কাজ কি? ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণ করে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা। ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে। যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণ। প্রথম ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে। তাহলে প্রথম ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? 1743 সালে। কিন্তু ব্যাকরণ আমাদের বাংলা ভাষার রচিত হয় কোন ভাষায় জানেন? পর্তুগিজ ভাষায়। আর এই পর্তুগিজ ভাষায় যে লিখিত হয় বাংলা ব্যাকরণ, এই ব্যাকরণের লেখক ছিলেন ম্যানুয়েল দা আসুমসাও। তাহলে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে এবং এটি পর্তুগিজ ভাষায়। এর প্রকাশক ছিলেন ম্যানুয়েল দা আসুমসাও। তার বাংলা পর্তুগিজ অভিযানের ভূমিকা হিসেবে তিনি এটি রচনা করেন। এরপর 1778 সালে প্রকাশিত নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষার একটি পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। তাহলে পরবর্তীতে ব্যাকরণ রচিত হয় কত সালে? 1778 সালে। দুর্ভাগ্যক্রমেও এটি বাংলা ব্যাকরণ হলেও এটিও কিন্তু রচিত হয় ইংরেজি ভাষায়। আর ইংরেজি ভাষায় এই 1778 সালে যে ব্যাকরণটি লিখিত হয়, এই ব্যাকরণটি রচনা করেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এই বইটার নাম ছিল এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরবর্তীতে 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি গ্রন্থ রচনা করেন। তাহলে প্রথম উইলিয়াম কেরি রচনা করে কত সালে? এটি কিন্তু আধুনিক যুগের একেবারে সূচনা লগ্নে 1801 সালে উইলিয়াম কেরি লেখেন, তবে সেটি ইংরেজি ভাষায় ছিল। আরেকজন বাঙালি রাজা রামমোহন রায়, তিনিও বাংলা ব্যাকরণ রচনা করেন। দুর্ভাগ্যক্রমে সেটি বাংলা ভাষায় ছিল না, সেটিও ছিল ইংরেজি ভাষায় 1826 সালে। এবার খুব গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে এইটা যে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচিত হয় কত সালে? 1833 সালে। কে রচনা করেন? রাজা রামমোহন রায়। আর বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ যে 1833 সালে রচনা করেন রাজা রামমোহন রায়, এই ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। কি নাম ছিল? গৌড়ীয় ব্যাকরণ। আপাতত আমাদের এখান থেকে এগুলো মনে রাখলে হবে। চলেন এবার বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় দেখি, অর্থাৎ বাংলা ব্যাকরণে কি কি আলোচনা করা হয়। ভাষা হচ্ছে বাক্যের সমষ্টি। ভাষা কি? বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আর শব্দ গঠিত হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি, এবং ধ্বনি, শব্দ, বাক্য প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য বিষয়। এছাড়াও শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়, সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়। ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত 4টি ভাগে। এই 4টি ভাগ কি কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। রূপতত্ত্বের আর এক নাম হচ্ছে শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি: ধ্বনিতত্ত্ব, রূপ বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। নামগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে কোন কোন জিনিসগুলো আলোচিত হতে পারে সেই ইসে। যদি আমরা বলি যে ধ্বনিতত্ত্ব, তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য মেইন বিষয় হচ্ছে ধ্বনি, অর্থাৎ ধ্বনি সম্পর্কিত যা কিছু আছে সেগুলো। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত সকল আলোচনায় এর অন্তর্ভুক্ত। তাহলে যদি বলা হয় যে বাংলা বর্ণমালা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে সেটি হবে ধ্বনিতত্ত্বের। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য হচ্ছে বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ধ্বনির বৈশিষ্ট্য এবং ধ্বনিদল প্রভৃতি। এরপরে আসি আমরা রূপতত্ত্বে। রূপতত্ত্বে শব্দ এবং তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। আমরা একটু আগেই বললাম রূপতত্ত্বের আর এক নাম হচ্ছে শব্দতত্ত্ব। তাহলে রূপতত্ত্বে কি কি নিয়ে? রূপতত্ত্বের শব্দ এবং তার উপাদানগুলো নিয়ে আলোচনা করা হয়। এখন শব্দের মধ্যে কি আসতে পারে? বিভিন্ন ধরনের পদ, যেমন হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। তাহলে শব্দ গঠন প্রক্রিয়া কোন তত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের। ব্যাকরণ কোন তত্ত্বের? বর্ণমালা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের। বাক্যতত্ত্ব, অর্থাৎ বাক্য নিয়ে যা কিছু আছে গ্রামারে সব কিছুই এই তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? ব্যাকরণের নির্মাণ এবং এর গঠন, এই বাক্যের নির্মাণ এবং গঠন এই তত্ত্বের আলোচ্য বিষয়।
বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়াও এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি প্রভৃতি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। যেহেতু সবগুলোর সঙ্গে মোটামুটি বাক্য আছে, যে জিনিসগুলো মনে রাখতে হবে কারক এবং যতিচিহ্ন। কারক এবং যতিচিহ্ন এই দুটি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এই দুটি হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে আসি আমরা অর্থতত্ত্বে। তাহলে যেহেতু অর্থতত্ত্ব, তাহলে এর যে আলোচ্য বিষয়গুলো থাকবে সবগুলো থাকবে অর্থ সম্পর্কিত। এই তত্ত্বগুলো তাহলে আলোচ্য বিষয় কি কি? বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি। এছাড়াও শব্দ, বর্গ এবং বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা করা হয়। এরপরে আমাদের এই অধ্যায় পড়া শেষ মোটামুটি। এই অধ্যায় থেকে আমরা যা কিছু শিখলাম আমরা একটু সামারাইজ করে ফেলি 1 মিনিটেই। যে মূলত হচ্ছে ব্যাকরণ কি? ব্যাকরণ হচ্ছে ভাষার স্বরূপ এবং প্রকৃতি বিশ্লেষণ করে বা আলোচনা করে যে অংশে, সেটা হচ্ছে ব্যাকরণ। এবং বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায় 1943 সালে। এটি রচনা করেন ম্যানুয়েল দা আসুনসাও। পরবর্তীতে 1778 সালে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড ইংরেজি ভাষায় রচনা করে। আর যে ব্যাকরণের নাম ছিল এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1801 সালে উইলিয়াম কেরি ইংরেজি ভাষায় এবং 1826 সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করে। সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে রাজা রামমোহন রায় 1833 সালে। আবারও বলছি, 1833 সালে প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করে রাজা রামমোহন রায় এবং তার এই ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। তাহলে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। এটি কত সালে রচিত হয়? 1833 সালে। ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। আচ্ছা, বর্ণমালা নিয়ে আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে। রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলোর মধ্যে আছে বিভিন্ন ধরনের পদ এবং হচ্ছে শব্দের গঠন সম্পর্কে। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে বাক্য সম্পর্কিত সকল কিছু, বিশেষ করে মনে রাখতে হবে আমাদের কারক এবং জ্যোতিষ চিহ্নের কথা। কারক এবং জ্যোতিষ চিহ্ন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্বের ভিতরে আছে বিভিন্ন ধরনের অর্থ সম্পর্কিত শব্দ, যেমন বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা। বাগধারাও কিন্তু অর্থতত্ত্বের, কারণ বাগধারার কি হয় যে বাক্যটা থাকে ওটার অর্থটাই কিন্তু প্রকাশ করে। যেমন অক্কা পাওয়া, অক্কা পাওয়া একটি শব্দ। অক্কা পাওয়ার মূল অর্থ কি? যে মারা যাওয়া। তাই বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও শব্দ, বর্গ এবং বাক্যের ব্যঞ্জনা নিয়েও এই অর্থতত্ত্বে আলোচনা করা হয়। চলো এবার আমরা অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করে ফেলি। প্রথম আছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কোন তত্ত্বে? ব্যাকরণে। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1743 খ্রিস্টাব্দে। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের নাম? ব্যাকরণ রচনা করে কে? ইংরেজি ভাষায় লেখা প্রথম ব্যাকরণ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। দ্বিতীয় ব্যাকরণ উইলিয়াম কেরি এবং তৃতীয় ব্যাকরণ রচনা করে ইংরেজি ভাষায় রাজা রামমোহন রায়। প্রথম যে ব্যাকরণটা ছিল পর্তুগিজ ভাষায় সেটা ছিল ম্যানুয়েল দা আসুনসাও। আর বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করে রাজা রামমোহন রায় 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ নামে। তাহলে গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাকযন্ত্র হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ উচ্চারণ সম্পর্কিত সবকিছু, বাকযন্ত্র, বর্ণমালা, এগুলো সব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে আসছে শব্দ এবং অর্থের বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোন তত্ত্ব? শব্দ এবং অর্থ নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের শব্দ সম্পর্কিত, তাহলে প্রতিশব্দ। বাচ্য এবং উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচনা করা হয়? বাচ্য এবং উক্তি, এটি হচ্ছে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় কোন তত্ত্বে? শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে। বাচ্য এবং উক্তি হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাচ্য এবং উক্তির পাশাপাশি কারক এবং যতিচিহ্ন, এটা মনে রাখা দরকার। তো আমাদের 2 অধ্যায় কমপ্লিট। পরবর্তী ক্লাসে আমরা পড়ব 3 পরিচ্ছেদ, ভাষারীতি এবং ভাষা বিভাজন নিয়ে। দেখা যায় একটা চ্যাপ্টার পড়তে আমাদের খুব জোর গেলে 10 মিনিটের মতো টাইম লাগতেছে। তো 10 মিনিট ব্যয় করে যদি আমরা ওয়েমারগুলো ভালো করতে পারি তাহলে তো আমাদের সেটা ফলপ্রসূ। তো যারা ক্লাসগুলো দেখছো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো এবং নিজেরাও তোমাদের মতামত জানাও। আর কি তোমাদের জন্য পরীক্ষার জন্য আমি এখানে ইনপুট করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।